আমরা কারণে অকারণে সমুদ্র ভ্রমণে যাই। মন ভালো থাকলেও যাই, মন খারাপ থাকলেও যাই। আর আমাদের দেশে সমুদ্র ভ্রমণ মানেই তো কক্সবাজার আর কুয়াকাটা। সত্যি বলতে কক্সবাজার এখন আগের মতো শান্তি পায় না। মনে হয় যেন কক্সবাজার একটা জনসমুদ্র। তাই ইচ্ছে থাকলেও খুবই কম যাওয়ার চেষ্টা করি। আর এদিকে কুয়াকাটা এখন আমাদের অনেকটা চোখের আড়ালেই রয়ে গেল। কারণটা হয়তো যাতায়াত ব্যবস্থা। এই সমস্যাটা কিন্তু এখন নাই। আপনি চাইলে কুয়াকাটা নিয়ে 2 রাত একদিনে সুন্দর একটি ট্যুর প্ল্যান করতে পারেন। বন্ধু বা পরিবার নিয়ে কুয়াকাটা গিয়ে কোথায় ঘুরবেন, কি দেখবেন, কোথায় খাবেন আর কিভাবে বা সহজ পদ্ধতিতে ঘুরে বেড়াবেন, তো সেই নিয়ে চলেন একটা সুন্দর গল্প বলা যাক। ঢাকা থেকে রাতের গাড়িতে করে জনপ্রতি 750 টাকা থেকে 1000 টাকার মধ্যে চলে আসুন কুয়াকাটায়। তবে আপনার এলাকা থেকে কুয়াকাটা যেতে কত টাকা গাড়ি ভাড়া লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। কুয়াকাটা গিয়ে যদি রাত্রি যাপন করতে চান তাহলে এই সাইডের হোটেলগুলো নিতে পারেন, কারণ এই সাইড থেকে একমাত্র কুয়াকাটা সি বিচটা সুন্দর মতো উপভোগ করা যায়। কুয়াকাটাতে কিন্তু খুব বেশি হোটেল মোটেল পাবেন না, তাই যাই নিবেন দরদাম করে নিতে হবে। আর আমরা এই হোটেলে 2 রাত ছিলাম। 2 রাতের জন্য ভাড়া পড়েছিল মাত্র 2000 টাকা। সার্ভিস খারাপ না। তো যাই করেন, খুব ভোরের দিকে এই কুয়াকাটা সি বিচের পাশেই এই জায়গাতে চলে আসবেন, কারণ এইখান থেকে আপনি সারাদিন কুয়াকাটার ভ্রমণের জন্য বাইক রিজার্ভ করতে হবে। যেই বাইকগুলোতে করে কুয়াকাটার সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন। ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। এক বাইকে ঘুরতে পারবেন 2 জন। আর যদি গ্রুপে খুব বেশি মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এরকম অটো রিক্সা নিতে পারেন। সারাদিন ঘোরার জন্য হয়তো 1200 থেকে 1000 টাকা এর আশেপাশে পড়তে পারে। যদি এইখানে সে বাইক বা অটো রিজার্ভ করার ঝামেলাটা করতে না চান তাহলে আপনাদের সুবিধার্থে নাম্বার দেওয়া থাকলো, আপনি চাইলে আসার আগেও এনাদের সাথে কথা বলে বুকিং করে রাখতে পারেন। যাই হোক, সকালের নাস্তাটা সেরেই আপনার সারা দিনের জন্য বাইক বা অটো রিক্সা যেটাই ভাড়া করুন না কেন সেটাতে করে বেরিয়ে পড়ুন সারাদিনের কুয়াকাটা ভ্রমণে। 2007 সালে 15 নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় পটুয়াখালী সহ সমগ্র উপকূল। এই ঘূর্ণিঝড়ে 305 কিলোমিটার বেগে বাতাসে লন্ডভন্ড করে দেয় পুরো ম্যানগ্রোভ বন। তারই অংশবিশেষ এখনো এইভাবে পড়ে রয়েছে। সেই সময় সিডরের আঘাতে 3000-এরও বেশি মানুষ নিহত হয়। সিডরের পর থেকে যে কোনো ঝড় বন্যার কথা শুনলেই এখনো আঁতকে ওঠে উপকূলের মানুষ। আল্লাহ তাআলা যেন এমন দুর্যোগ আমাদের দেশে আর না দেন। যখন গঙ্গামতী লেকে চলে আসবেন এখান থেকে কিন্তু বাইক পারাপার করতে হয়। বাইক পারাপারের জন্য কিন্তু এখানে একটা সবসময় বোট পড়ে থাকে, যেটাতে করে আপনাকে হচ্ছে এই পার থেকে ওই পারে বাইকগুলো পারাপার করে দিবে। আর তার জন্য সম্ভবত 100 টাকা করে নিয়েছিল আমাদের থেকে। দেখুন দেখুন আমাদের সাথে কি। বড় ভাই, ও বড় ভাই, বড় ভাই কথাই শুনে না, তাহলে কি যে কাম কোন হেড দে। আমরা কিন্তু হচ্ছে এই কাওয়ারচরে আর একটু সামনের দিকে এগুলি হচ্ছে এই ঝাউবনটা দেখতে পারবেন। অসাধারণ একটা ঝাউবন। আসলে হচ্ছে একদম কি বলবো এটাকে, আমি আসলে এরকম পরিবেশ আগে কখনো পাই নাই। অসাধারণ। আমরা কিন্তু হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরে চলে এসেছি। মাত্র 10 টাকার টিকিটে 3 জনের জন্য 3টা টিকিট নিয়ে নিলাম। আর এই হচ্ছে এন্ট্রি গেট। এটাই সে হচ্ছে মিষ্টি পানির কুয়া। আসলে কুয়াতে কি আছে, পানি আছে কিন্তু সেটা পরিত্যক্ত। দুর্দান্ত খেতে, কিন্তু আসলে দুর্দান্ত, খুব মজা, একদম মিষ্টি পানি। আসলে মিষ্টি পাড়ার ডাব আসলে মিষ্টি। সুন্দর সুন্দর ড্রেস, শাড়ি, পাহাড়ি কিছু ড্রেস আছে, চাদর, এগুলো কিনতে পারবেন। আচার আছে, হচ্ছে সামুদ্রিক শামুকের হচ্ছে মালা আছে, পুঁথির মালা, এগুলো নিতে পারবেন। আমরা কিন্তু সেই ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এখানে চলে এসেছি। মাত্র 20 টাকার টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। আর এটাই কিন্তু সেই শত শত বছর পুরানো কুয়া। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে ওঠে কুয়াকাটা। কুয়াকাটার নামকরণ হয়েছে যে কুয়োর কারণে। সেই কুয়ার সামনে রয়েছে একটি বৌদ্ধ বিহার, যার নাম শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। এই মন্দিরটি কয়েক বছর আগেও কাঠের তৈরি থাকলেও কিছু বছর আগে সেটা ভেঙে দালান তৈরি করা হয়েছে। তবে মন্দিরের মধ্যে এখনও রয়েছে প্রায় 37 মণ ওজনের
অষ্টধাতুর তৈরি প্রাচীন এক বুদ্ধ মূর্তি। 2007 সালে ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জার্মান দূতাবাসের সহযোগিতায় এই সংস্করণ কাজ সম্পূর্ণ করা হয়। 2012 সালে সমুদ্র সৈকতের অব্যাহত ভাঙনে বালু ক্ষয়ের ফলে সন্ধান মেলে 72 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের কাঠের তৈরি একটি নৌকোর। ধারণা করা হচ্ছে 200 বছর আগে রাখাইনরা এই নৌকায় করে কুয়াকাটা এসে বসতি গড়েছিলেন। কালের বিবর্তনে রাখাইনদের নানা স্মৃতি হারিয়ে গেলেও বর্তমানে এই নৌকোটি এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহন করছে। সকাল থেকে এই পর্যন্ত যে কটি স্পট আমি ঘুরে দেখাইলাম, এটা দুপুরের মধ্যে আপনাদের ঘুরে দেখা শেষ হয়ে যাবে। তারপর আপনি বিচে গিয়ে একটু গোসল করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে ড্রাইভারকে ফোন দিলে আবার আপনাদেরকে নিয়ে চলে যাবে লেবুর চর। কারণ লেবুর চর থেকে বিকেলের সূর্যাস্ত খুব সুন্দর মতো উপভোগ করা যায় এবং দুপুরের খাবারটা কিন্তু আপনি সেখান থেকেই খাবেন, কারণ এইখানকার খাবারটা একটু ট্রেডিশনাল। চলেন আবার গল্প শুরু করা যাক। যাই হোক, দুপুরের পরে পরে চলে আসবেন এই লেবুর চরে, কারণ এইখান থেকে যেহেতু আপনি দুপুরের খাবার খাবেন, এসেই এখানে খাবারের অর্ডার দিয়ে দিবেন। আপনারা কয়জন খাবেন, কি মাছ খাবেন, বেশ কয়েকটা দোকান আছে, দোকানগুলো যাচাই বাছাই করে দরদাম করে তারপরে মাছগুলো বুকিং করে দিবেন। ভালো হয় আপনি দাঁড়িয়ে থেকে মাছটা ভাজি করে ফ্রাই করে যেটাই খান সেটা করে আপনারা চলে যাবেন আপনাদের ভাড়া করা সেই বাইকে করে সুন্দর এই বিচের সাইড দিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আর এই জায়গাটা চলে আসবেন, এই জায়গাটা হচ্ছে ঝাউবন বলা হয়। এই ঝাউবনের মধ্যে প্রবেশ করলে কিন্তু অন্যরকম একটা অনুভূতি ফিল করা যায়। আর এখান থেকে বিশেষ করে এই সৌন্দর্যটা, সুন্দরবনের বিশাল একটা অংশ এখান থেকে শুরু হয়েছে। এটা কিন্তু 3 মোহনা নদী। তারপরে এইখান থেকে ঘোরা শেষ করে আবার হোটেলে চলে আসুন। দুপুরের খাবারটা খেতে খেতে আপনি সূর্য অস্তও দেখতে পারেন। আপনি চাইলে কিন্তু দুপুরের খাবারটা শেষ করে সূর্যের দিকে তাকিয়ে সূর্য অস্তটা উপভোগ করতে পারেন। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, চলে আসুন আবার সেই কুয়াকাটা বাস স্ট্যান্ডে। এখান থেকে টিকিট কেটে আমার পেজটি ফলো দিয়ে যার যার বাসে চলে যান। আমার অনেক কাজ আছে ভাই।